হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। এর আগের ভিডিওতে আমরা অ্যান্টিবডি কী, অ্যান্টিবডির গঠন এবং অ্যান্টিবডির প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যান্টিজেন কী, অ্যান্টিবডি কী এসব জানার পর যেটা আমাদের জানতে হবে, আমাদের সিলেবাসের পাঠ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা কী, ইমিউনিটি কত ভাগে বিভক্ত, তার প্রকারভেদগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু করা যাক। তাহলে সবার প্রথমে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে হোয়াট ইজ ইমিউনিটি বা অনাক্রম্যতা। এখানে আমি আগে থেকেই অনাক্রম্যতার যে বিভিন্ন প্রকারভেদগুলো রয়েছে অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইমিউনিটি সেটা নিয়ে এখানে আমি ছবি ফ্লো চার্ট বা শব্দছক তৈরি করে নিয়েছি। এটা আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করব, আলোচনা করব যে প্রত্যেকটা ভাগের কি কি ডেফিনেশন রয়েছে, কি কি ভাগ রয়েছে সেগুলো নিয়ে। তো সবার আগে আমরা জেনে নিই অনাক্রম্যতা কাকে বলে। আমরা জানি যে শরীরে কোনো বিজাতীয় বস্তু, সেটা ভাইরাস হোক, সেটা ব্যাকটেরিয়া হোক, সেটা প্রোটোজোয়া হোক বা কোনো ছত্রাক বা ফাঙ্গি হোক, তারা যখন প্রবেশ করে বা কোনো বিজাতীয় বস্তু, সেটা অ্যান্টিজেনকে আমরা বলতে পারি, সমগ্র বিষয়বস্তুগুলোকে আমরা অ্যান্টিজেন বলি, তারা যখন শরীরের ভেতর প্রবেশ করে শরীরের মধ্যে আমাদের একটা তন্ত্র রয়েছে, অন্যান্য বিভিন্ন তন্ত্রের মতো, যেমন পাচনতন্ত্র, যেমন আমাদের শ্বসনতন্ত্র, যেমন আমাদের রক্ত সংবহন তন্ত্র, এগুলোর মতোই একটা তন্ত্র রয়েছে, সেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম। তো এটা নিয়ে আমরা অলরেডি পড়েছি যে ইমিউন সিস্টেম যেহেতু একটা সিস্টেম, তাই তার মধ্যে নিশ্চয়ই কোনো অঙ্গ, যেহেতু একটা তন্ত্র, তার মধ্যে নিশ্চয়ই অনেকগুলো অঙ্গ থাকবে। তো কি কি অঙ্গ জড়িত আছে এটা আমরা পূর্বে অলরেডি আলোচনা করেছি যে আমাদের অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত বিভিন্ন অঙ্গগুলো কি কি, যেমন আমরা জানি থাইমাস গ্রন্থি, যেমন আমরা জানি আমাদের বিভিন্ন লসিকাবাহ, লসিকা গ্রন্থি ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছি। তো সেই অঙ্গগুলো যখন কোনো বিজাতীয় বস্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তারা একটা রেসপন্স তৈরি করে এবং আমাদের দেহকে সেই সব বিজাতীয় বস্তু থেকে সুরক্ষা প্রদান করে, সেটাকেই আমরা বলি অনাক্রম্যতা বা ইমিউনিটি, রাইট? তো এবার সেই ইমিউনিটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, প্রথম ভাগটাকে বলি আমরা সহজাত, যেটাকে ইংরেজিতে আবার অনেক সময় বলা হয় ইননেট ইমিউনিটি, ইননেট। আর অন্যদিকে রয়েছে অর্জিত অনাক্রম্যতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডাপটিভ। তো ইননেট ইমিউনিটি বা সহজাত অনাক্রম্যতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে জন্মের সময় থেকেই কোনো নবজাত শিশু তার মাতৃদেহ থেকে যা কিছু প্রাপ্ত হয়, উপলব্ধি করে সেইটাই হচ্ছে সহজাত অনাক্রম্যতা, যার মাধ্যমে জন্মের সময় থেকে বংশ পরম্পরায় তার মধ্যে একটা অনাক্রম্য তার ক্ষমতা গড়ে ওঠে, সেটাকে আমরা বলছি সহজাত অনাক্রম্যতা। অন্যদিকে অর্জিত জন্মের পর সে পরিবেশের মধ্যে দিয়ে অভিযোজিত হয়, আমরা জানি অভিযোজন ক্ষমতা তার মধ্যে গড়ে ওঠে, তো সেটাকে অ্যাডাপ্টেশন আমরা বলি। সেই অ্যাডাপ্টেশনের মাধ্যমে তার মধ্যে যে ইমিউন পাওয়ার গড়ে ওঠে সেটাকেই বলছি অর্জিত অনাক্রম্যতা। তো তারপর আমরা চলে আসি সবার প্রথমে সহজাত অনাক্রম্যতার বিভিন্ন ভাগগুলো বা সহজাত অনাক্রম্যতা কিভাবে আমাদের দেহের মধ্যে গড়ে ওঠে। তো সবার প্রথমে যেটা গড়ে উঠতে সাহায্য করে সহজাত অনাক্রম্যতা সেটা হচ্ছে বাহ্যিক প্রতিরক্ষা এবং তারপরে রয়েছে অভ্যন্তরীণ প্রতিরক্ষা, অর্থাৎ বাইরে থেকে আমাদের শরীরটা অটোমেটিকলি মাদার নেচার এমনভাবে তৈরি করে দিয়েছে যে কোনো বিজাতীয় বস্তু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা সহজে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতেই পারে না। তো বাহ্যিকভাবে আমাদেরকে প্রোটেকশন প্রোভাইড করে আমাদের শরীরের বিভিন্ন অংশগুলো। তো আমরা দেখে নিই যে বাহ্যিক প্রতিরক্ষা কিভাবে আমাদের শরীরে অ্যাচিভড হতে পারে। সবার প্রথমে যে অংশটা থাকবে সেটা হচ্ছে ভৌত প্রতিবন্ধক এবং তারপরে থাকবে শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। ছকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভৌত প্রতিবন্ধক হিসেবে কারা কারা মুখ্য ভূমিকা পালন করে। দেহত্বক, রোম, মিউকাস পর্দা। তো আমাদের যে শরীরের দেহের আবরণ, বহিরাবরণ, সেই দেহত্বক কিন্তু আমাদের শরীরের মধ্যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়াকে প্রাথমিকভাবে প্রবেশ করতে বাধা প্রদান করে। ঠিক আছে, রোম, আমাদের শরীরের দেহ আবরণের ওপর যে রোম রয়েছে সেগুলো কিন্তু বাধা দান করে। এছাড়া আমরা জানি যে আমাদের নাসারন্ধ্রের ভেতরে কিছু রোম পাওয়া যায়, ঠিক আছে, তারাও কিন্তু নাকের মধ্যে দিয়ে ধুলো বালির মাধ্যমে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়াকে শরীরের মধ্যে প্রবেশ করতে বাধা প্রদান করে থাকে। আচ্ছা, এরপরে রয়েছে মিউকাস পর্দা। আমাদের শরীরের ভেতরে মুখের মধ্যে মিউকাস আবরণী স্তর রয়েছে, প্লাস শরীরের ভেতরে যদি আমরা ডাইজেস্টিভ তন্ত্রের মধ্যে চলে যাই সেখানেও মিউকাস পর্দার আবরণী রয়েছে। পাকস্থলী, ইসোফ্যাগাস, আমাদের ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত তার মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের নাসারন্ধ্রের ভেতরেও আমাদের মিউকাস সিক্রিশন হয়, হ্যাঁ। তো সেগুলো কি করে, ধুলোবালির মাধ্যমে যে ভাইরাস, ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশ করতে যায় সেগুলোকে বাধা প্রদান করে। তো এটা হয়ে গেল ভৌত প্রতিবন্ধকতার মধ্যে বাহ্যিক প্রতিরক্ষা। এরপরে চলে আসি শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। কারা কারা শরীরের থেকে আমাদের
আমাদের যে রোম রয়েছে সেই রোমের ভেতরে রোমকূপ রয়েছে এবং সেই রোমকূপের মধ্যে আমরা জানি ঘর্মগ্রন্থি এবং সিবাম গ্রন্থি রয়েছে। তো ঘর্মগ্রন্থি থেকে ঘর্ম নিঃসরণ হয় এবং সিবাম গ্রন্থি থেকে সিবাম সিক্রিশন হয়, সিবিএসিএস গ্ল্যান্ড থেকে সিবাম ক্ষরিত হয়, যেই ক্ষরণের মধ্যে দিয়ে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে তারা কিনা শরীরের মধ্যে প্রবেশ করতে বাধা দেয় অথবা ধ্বংস করে। এছাড়া আমরা জানি যে আমাদের খাদ্যবস্তুর মাধ্যমে বা আহারের মাধ্যমে, পানীয় এবং আহারের মাধ্যমে যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া শরীরের মধ্যে প্রবেশ করেও যায়, তাদেরকে কিন্তু পাকস্থলীর মধ্যে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে অতিবাহিত হতে হয়। যেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে, যাকে আমরা বলছি অম্লত্ব বা পিএইচ, সেই পিএইচ আমরা জানি যত নিচে যাবে সেটা অ্যাসিডিক হবে। সেই অ্যাসিডিক পিএইচে কিন্তু সেই ভাইরাস ব্যাকটেরিয়া বা বিজাতীয় বস্তুগুলো সার্ভাইভ করতে পারে না, অর্থাৎ তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এটা একটা আমাদের ন্যাচারাল সহজাত, জন্মের পর থেকে প্রত্যেকটা সন্তান, শিশু, তারা প্রত্যেকে এটা পেয়েই থাকে। সুতরাং এটাকে আলাদা করে অ্যাডাপ্ট করতে হয় না, এটাকে অর্জন করতে হয় না, সেটা জন্মের সময় থেকে ওরা পেয়ে যায় এই ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে। আচ্ছা, সেরুমেন। সেরুমেন কি জিনিস? আমাদের যে কান রয়েছে বহিঃকর্ণ, তারপরে আমরা জানি যে ভেতরে অন্তঃকর্ণ রয়েছে বা মধ্যকর্ণ রয়েছে। তো সেই কর্ণের ভেতরে একটা পাইপের মতো চলে যায়, ঠিক আছে, সেটাকে আমরা কর্ণকুহর বলে থাকি। সেই কর্ণকুহরের মধ্যে সেরুমিনাল গ্ল্যান্ড রয়েছে। সেই সেরুমিনাল গ্ল্যান্ড থেকে এক ধরনের তরল পদার্থ ক্ষরিত হয়, যেটাকে বলে সেরুমেন। এই সেরুমেনের মধ্যে কানের মধ্যে দিয়ে ধুলো বালি ভাইরাস ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করলে তারা কিন্তু সেখানে সেরুমেনের মধ্যে আটকে যায় এবং সেটাকে এক্সটার্নালি বা বাহ্যিকভাবেই আমরা এই বাহ্যিক প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে অন্তর্গত করতে পারি, যার ফলে তারা কিনা প্রবেশ করতে তাদেরকে বাধা দেয়। ঠিক আছে, এবার চলে আসি আমরা অভ্যন্তরীণ প্রতিরক্ষা। এবার শরীরের মধ্যে ধরো সামহাও এই বাহ্যিক প্রতিরক্ষাকে ওরা ওভারকাম করে গেল, অর্থাৎ ওদেরকে পরাজিত করে ওরা ভেতরে প্রবেশ করে গেল। তারপর আমাদের ভেতরের কি সিস্টেম রয়েছে যারা এই সহজাত অনক্রম্যতার মধ্যে পড়বে এবং তারা ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ন্যাচারালি সহজাত পদ্ধতিতে বিনাশ করবে। তো সবার প্রথমে যেটা আসে রক্তকণিকা। এবার আমাদের খাদ্য বস্তুর মাধ্যমে যদি তারা এই সমস্ত প্রতিবন্ধকগুলোকে পার করার পর শরীরের মধ্যে প্রবেশ করে যায়, তারা কোথায় প্রবেশ করে? সর্বপ্রথমে যেটা প্রবেশ করে তারা হচ্ছে রক্ত এবং বিভিন্ন রক্তের মাধ্যমে বিভিন্ন কোষগুলোতে পৌঁছে যায়। তো রক্তের মধ্যে আমরা জানি যে রক্তের মধ্যে কিছু রক্তরস এবং রক্তকণিকা থাকে। তার মধ্যে লোহিত রক্তকণিকার কাজ আমরা জানি এবং শ্বেত রক্তকণিকা হচ্ছে ইমিউনিটিতে সাহায্য করে। তো শ্বেত রক্তকণিকার অনেকগুলো ভাগ রয়েছে আমরা জানি, দানাদার, দানাবিহীন। এবার তার মধ্যে কিছু দানাবিহীন এবং কিছু দানাদার, কিন্তু শ্বেত রক্তকণিকাগুলো বিভিন্নভাবে আমাদের ইমিউনিটি প্রদান করে থাকে। এরপর চলে আসি ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ আমরা কি জানি? এক ধরনের ফ্যাগোসাইটিক সেল, যেটা কিনা এক ধরনের দানাবিহীন যে শ্বেত রক্তকণিকা অর্থাৎ মনোসাইট থেকে মডিফাইড হয়ে তৈরি হয়। এই ম্যাক্রোফাজ কোষগুলো কিন্তু শরীরের মধ্যে সেই বিজাতীয় বস্তুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, প্রদাহ। কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলে সেখানে প্রদাহ বলি আমরা সেটাকে। তো সেই ক্ষত সৃষ্টি হলে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করার চেষ্টা করে। কোনো কারণবশত কোনো জায়গায় কেটে ছড়ে গেলে পারে সেখান দিয়ে ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলো প্রবেশ করার চেষ্টা করে। তো যখন তারা প্রবেশ করার চেষ্টা করে শরীরের তাপমাত্রা অটোমেটিক্যালি বেড়ে যায় বা প্রবেশ করে গেলে পারে সেই তাপমাত্রা বৃদ্ধি পেলে, আমাদের নর্মাল বডি টেম্পারেচার জানি 36 ডিগ্রি সেলসিয়াস, এবার তার থেকে বেড়ে গেলে কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো সেই টেম্পারেচারকে উইথস্ট্যান্ড বা সহ্য করতে পারে না, তখন তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর চলে আসি ইন্টারফেরন। কোনো ভাইরাস যখন শরীরের মধ্যে প্রবেশ করে যায়, ভাইরাসটাকে তো আমার শরীরে ইমিউন সিস্টেম অর্থাৎ শ্বেত রক্তকণিকাগুলো এনকাউন্টার করে। শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা জানি লিম্ফোসাইট রয়েছে। এবার সেই লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রডিউস করে, আমরা জানি বি লিম্ফোসাইট সেল অ্যান্টিবডি প্রডিউস করে। সেই অ্যান্টিবডি যখন কোনো ভাইরাসকে কাউন্টার করে, তো সেই ভাইরাসের শরীর থেকে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সিক্রিশন হয়, সেটাকে বলি আমরা ইন্টারফেরন। সেই ইন্টারফেরন অর্থাৎ সেই ভাইরাসের শরীর থেকেই ক্ষরিত হওয়া এক ধরনের রাসায়নিক বস্তু সেই ভাইরাসের যে রেপ্লিকেশন পাওয়ার অর্থাৎ প্রতিলিপিকরণের ক্ষমতাটাকে কিন্তু ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে ইন্টারফেরন। আচ্ছা, এখানে সর্বশেষ চলে আসি কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট তন্ত্র। ইমিউন সিস্টেমের মধ্যে একটা তন্ত্র আলাদা করে এখানে দেওয়া আছে, যদিও এটা একটা আলাদা সিস্টেমই রয়েছে। তো এই কমপ্লিমেন্ট সিস্টেম কিন্তু আমরা এখানে দিয়েছি সহজাত অনক্রম্যতার মাধ্যমে, কিন্তু বাস্তবে এই কমপ্লিমেন্ট তন্ত্রটা সহজাত এবং অর্জিত উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করে থাকে। এই কমপ্লিমেন্ট তন্ত্রের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে রিয়াকশন করার পূর্বে অ্যান্টিবডিগুলোকে সক্রিয় করতে সাহায্য করে এবং এরা যা করে সেটা হচ্ছে অ্যান্টিবডিগুলোকে সেই বিজাতীয় বস্তুর গায়ে অ্যান্টিবডিগুলোকে লাগিয়ে দেয় এবং সেই অ্যান্টিবডিগুলোর সাহায্যে কমপ্লিমেন্টগুলো যখন অ্যান্টিবডির গায়ে লাগে তখন তারা কি করে, ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে ছিদ্র তৈরি করে দেয়, পোর্স তৈরি করে, যার ফলে কি হয়, কোনো কোষীয় তরল ওই ভাইরাস ব্যাকটেরিয়ার
শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেটা আস্তে আস্তে ফুলতে থাকে, এত ফুলে যায় যে সেটা আস্তে পরিশেষে বিদীর্ণ হয়ে যায় বা ফেটে যায়। তো এই কমপ্লিমেন্ট সিস্টেম সেই কাজগুলো করে থাকে। কিন্তু এই কমপ্লিমেন্ট সিস্টেমটা আমরা এই ছকের মধ্যে যদিও দিয়েছি সহজাত অনাক্রম্যতার মধ্যে, কিন্তু এরা উভয় ক্ষেত্রেই অর্থাৎ অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই হয়ে গেল আমাদের সহজাত অনাক্রম্যতা। এবার চলে আসি আমরা অর্জিত অনাক্রম্যতাতে, যেটা জন্মের পর বিভিন্ন পরিবেশের মধ্যে দিয়ে বিভিন্ন নবজাতক যেভাবে যে পরিবেশে মানুষ হচ্ছে সেই পরিবেশের মাধ্যমে তারা এটাকে অর্জন করছে, দ্যাটস ওয়াই ইট ইজ অর্জিত অনাক্রম্যতা। এবার অর্জিত অনাক্রম্যতাকে কিন্তু দুভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলতে পারি কোষভিত্তিক আর একটাকে রস নির্ভর অনাক্রম্যতা। এটা একটা ভাগ গেল, এটা কার্যের ভিত্তিতে হয়, কিভাবে কাজ করছে তার ভিত্তিতে এটা হয়। আর একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয়। তো প্রথমে আমরা কোষভিত্তিক এবং রসনির্ভর অনাক্রম্যতা কি জিনিস সেটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর আমরা সক্রিয় আর নিষ্ক্রিয়তে যাব। তো কোষভিত্তিক অনাক্রম্যতা আর রসভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে কোষভিত্তিক অনাক্রম্যতাতে টি লিম্ফোসাইট সেল বা টি লিম্ফোসাইট কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমাদের মনে রাখতে হবে। কোষ নির্ভর অনাক্রম্যতা মানে টি লিম্ফোসাইট কোষের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। অন্যদিকে রসনির্ভর অনাক্রম্যতা বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে বি লিম্ফোসাইট সেলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। তো আমরা যদি পার্থক্য করি তখন আমরা দেখতে পারবো যে রসনির্ভর অনাক্রম্যতার ক্ষেত্রে বি লিম্ফোসাইট সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর কোষভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে টি লিম্ফোসাইট সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো টি লিম্ফোসাইট সেল আমরা আলোচনা করেছি, অলরেডি জানি আমরা টি লিম্ফোসাইট সেল মূলত 3 রকমের হয়। একটাকে আমরা বলি হেল্পার টি সেল, এটা আমরা একটু জেনে নিই, হেল্পার টি সেল। আর একটাকে আমরা বলি সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেল। আর একটাকে আমরা বলি সাপ্রেসার টি সেল, সাপ্রেসার টি সেল। ওকে, তো এই 3টে সেলই কিন্তু এই কোষভিত্তিক অনাক্রম্যতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল কি করে, সরাসরি কোনো বিজাতীয় বস্তু অ্যান্টিজেন বা ভাইরাসকে ডিস্ট্রয় করতে সাহায্য করে। তার মধ্যে গিয়ে তারা কিন্তু সেটার মধ্যে এক ধরনের রাসায়নিক বস্তু ক্ষরণ করে। আমরা বলে দিই এখানে, সেই রাসায়নিক বস্তুটার নাম হচ্ছে লিম্ফোকাইন। সেই রাসায়নিক বস্তুটার নাম হচ্ছে লিম্ফোকাইন। লিম্ফোকাইন ক্ষরণ করার মাধ্যমে এরা কিন্তু বিজাতীয় বস্তুগুলোকে নষ্ট করে দেয়, এটা আমাদের মনে রাখতে হবে। সাইটোটক্সিক টি লিম্ফোসেল সরাসরি কোনো বিজাতীয় বস্তুকে অ্যাটাক করে এবং তার মধ্যে লিম্ফোকাইন ক্ষরণ করে, সেই লিম্ফোকাইন ক্ষরণের মাধ্যমে ওরা বিজাতীয় বস্তুটাকে ধ্বংস করে। অন্যদিকে এবার বি লিম্ফোসাইট সেলে চলে যাই। বি লিম্ফোসাইট সেল আমরা জানি যে বি লিম্ফোসাইট সেলের গায়ে আইজিডি লেগে থাকে, প্রাইমারিলি কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে এনকাউন্টার করার জন্য। তারপর সেখানে কি হয়, আস্তে আস্তে সেখান থেকে অন্যান্য অ্যান্টিবডিগুলো তৈরি হয়। যেমন প্রথমে আইজিএম তৈরি হবে, এটা আমরা জানি। আইজিএম গিয়ে সেটাকে কাউন্টার করবে, মানে সেটাকে চারিপাশ ধরে ঘিরে ধরবে, যেটাকে আমরা অপসোনাইজেশন বলি, অ্যান্টিবডির কাজের মধ্যে পড়ে। তারপর সেখানে গিয়ে ম্যাক্রোফাজ সেল কাজ করে। তো বি লিম্ফোসাইট সেল কি করে আমরা সেটা এবার ভালোভাবে দেখব, রসনির্ভর অনাক্রম্যতা যাকে আমরা বলছি। তো বি লিম্ফোসাইট সেল সবার প্রথমে আমরা জানি যে ওর, ধরো এটা একটা বি লিম্ফোসাইট সেল, ওর একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি, ধরো এটা, ওকে, এটা বি লিম্ফোসাইট সেল, এটা এখানে অ্যান্টিবডি। তো এখানে অ্যান্টিজেনটাকে ও সর্বপ্রথমে কাউন্টার করবে, রাইট। তারপর কি হয় আমরা জানি যে ওখানে অন্যান্য অ্যান্টিবডিগুলো পরবর্তীতে আসবে। তো তারপর এই বি লিম্ফোসাইট সেলটা, এটা কি সেল, এটা বি সেল, ওকে। বি লিম্ফোসাইট সেল এরপর মডিফাইড হয়ে যাবে, ওকে। এই বি লিম্ফোসাইট এইভাবে মডিফাইড হয়ে গেল, এখানে অলরেডি ওর অ্যান্টিবডির মাধ্যমে অ্যান্টিজেনটা ধরে রয়েছে এখানে ও, এটাকে তখন আমরা বলছি ব্লাস্ট কোষ, এটাকে আমরা তখন বলছি ব্লাস্ট সেল, ওকে। এই ব্লাস্ট সেল এরপরে আবার মডিফাইড হবে, এই ব্লাস্ট সেল এরপরে অ্যারো চিহ্নটা আমি এদিকে দিচ্ছি, এই ব্লাস্ট সেল এরপরে অনেকটা বড় হয়ে গেল এবং মডিফাইড হয়ে এটা যেটা তৈরি করলো এটাকে তখন আমরা বলবো প্লাজমা সেল। অলরেডি এ কিন্তু অ্যান্টিজেনটাকে কাউন্টার করে আছে। তো এই যে এটা তৈরি হলো, এটাকে আমরা কি বলছি তখন, এটাকে আমরা তখন বলছি প্লাজমা সেল, এটাকে আমরা কি বলছি, প্লাজমা সেল। এবং এই প্লাজমা সেলের গায়ে ততক্ষণে অলরেডি আরও প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, এগুলো আমি অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা অন্য আরও আইজিএম, আইজিজি, এগুলো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে প্রচুর পরিমাণে। কার এগেনস্টে, এই অ্যান্টিজেনের এগেনস্টে, এটা তো অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনের এগেনস্টে কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এটা কি বলছে, রসনির্ভর অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি, ওকে। রসনির্ভর অনাক্রম্যতাকে ইংরেজিতে বলে হিউমোরাল ইমিউনিটি। অন্যদিকে কোষভিত্তিক অনাক্রম্যতাকে বলে সেল মিডিয়েটেড ইমিউনিটি।
তো আমরা দেখতেই পারলাম যে কোষভিত্তিক অনাক্রমতাতে টি লিম্ফোসাইট লিম্ফোকাইন ক্ষরণ করার মাধ্যমে বিজাতীয় বস্তুকে ধ্বংস করে, অন্যদিকে বি লিম্ফোসাইট সেল রসনির্ভর অনাক্রমতার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি করে, যেটা প্রথমে ব্লাস্ট সেল পরে প্লাজমা সেলে মডিফাইড হয় এবং প্লাজমা সেলগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে রাখে। এই প্লাজমা সেল কিছু কিছু ক্ষেত্রে আবার মেমোরি বি লিম্ফোসাইট সেল তৈরি করে, কিছু কিছু ক্ষেত্রে কি তৈরি করে, মেমোরি বি লিম্ফোসাইট সেল। এটা আমাদের মনে রাখতে হবে। প্লাজমা সেলগুলো অ্যান্টিবডি তৈরি করার পূর্বে অনেক সময় প্লাজমা সেলে কনভার্ট না হয়ে এই ব্লাস্ট সেলগুলো কি হয়, প্লাজমা সেলে মডিফাইড হলো না, ধরো তারা থেকে গেল, তো তখন যে থেকে যাওয়া বি সেলটা থাকে তখন সেটাকে অনেক সময় বলা হয় মেমোরি বি সেল, তখন সেটাকে বলা হয় মেমোরি বি সেল। এইদিকে ধরো এটা মডিফাইড হলো না, কিছু পরিমাণ মডিফাইড হলো, কিছুটা থেকে গেল, এটাকে তখন আমরা বলছি মেমোরি বি সেল বা স্মৃতিকোষ। স্মৃতিকোষ বলা যায়, বাংলায় কি বলে, স্মৃতিকোষ। ওকে, তো এইভাবে আমাদের রসভিত্তিক আর কোষ নির্ভর অনাক্রমতা গেল, যেটা কিনা কার মধ্যে পড়ে, অর্জিত অনাক্রমতার মধ্যে পড়ে। এটা হচ্ছে কিভাবে ফাংশন করে, কি কাজ করে, তার ভিত্তিতে আমরা এই ভাগটা পড়লাম। আরও এক ভাগে ভাগ করা যায় অর্জিত অনাক্রমতা, সেটা হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয়। কিছুই না, খুবই সোজা। সক্রিয় অনাক্রমতা হচ্ছে ডাইরেক্টলি যেটা সক্রিয়ভাবে আমরা অ্যাচিভ করব, আর নিষ্ক্রিয় মানে যেটা নিউট্রালাইজেশনের মাধ্যমে হয়। তো সক্রিয় অনাক্রমতা এবং নিষ্ক্রিয়তা অনাক্রমতা দুটোকেই আবার দুভাগে ভাগ করা হয়েছে, দুটোই একই রকম ভাগে বিভক্ত, প্রাকৃতিক কৃত্রিম। নিষ্ক্রিয় ক্ষেত্রেও প্রাকৃতিক কৃত্রিম। সক্রিয় ক্ষেত্রে প্রাকৃতিকভাবে যে অনাক্রমতার তৈরি হয় তাতে কারা ভূমিকা পালন করে, মানে কোনো জীবাণু যদি সরাসরি কোষের মধ্যে প্রবেশ করে যায়, কোনো জীবদেহের মধ্যে প্রবেশ করে যায়, তার বিরুদ্ধে আমাদের শরীর যেভাবে রেসপন্স করে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, যেমন মামস, মিজলস বা ধরো হাম, এই জাতীয় রোগগুলোর ক্ষেত্রে, পোলিও, এই জাতীয় রোগগুলো যদি ভাইরাসগুলো শরীরের মধ্যে প্রবেশ করে, অটোমেটিকলি আমাদের যে ইমিউন তন্ত্রটা রয়েছে তারা যেভাবে রেসপন্স করে আমাদের বডিটাকে সুরক্ষিত করবে, সেটাকে বলছে, মানে অ্যান্টিবডি তৈরি করবে তারা ন্যাচারালি। সেটা এই রসভিত্তিক পদ্ধতিতে হতে পারে, আবার কোষভিত্তিক পদ্ধতিতে হতে পারে। ব্যাপারটা বোঝো, মানে সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা এটা মানে ডেফিনেশনের হিসেবে। আর এই যে কোষভিত্তিক আর রসনির্ভর অনাক্রমতা দেখলাম, এরাই কিন্তু এইভাবেই কাজ করে, মানে প্রাকৃতিক ভাবে সক্রিয় অনাক্রমতা প্রদানে এই কোষভিত্তিক অথবা রসভিত্তিক অনাক্রমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কৃত্রিমভাবে যাও, কৃত্রিমভাবে বলছে টিকাকরণের মাধ্যমে। পোলিও রোগের ক্ষেত্রে আমরা জানি যে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন বা টিকা প্রদান করা হয়, সেই টিকার মাধ্যমে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো মেমোরি বি সেল হিসেবে থেকে যায়। ওকে, বি সেলগুলো মেমোরি বি সেল হিসেবে থেকে যায়, পরবর্তীতে যদি আবার সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরের মধ্যে প্রবেশ করে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে চিনে ফেলতে পারে বা রিকগনাইজ করতে পারে। আচ্ছা, নিষ্ক্রিয় অনাক্রমতা সেটাও কম বেশি একই রকম, সেটা প্রাকৃতিকভাবে এবং কৃত্রিমভাবে পাওয়া যেতে পারে। মানে প্রাকৃতিকভাবে বলতে নিজে থেকে তৈরি করছে না, মানে নিজে থেকেই তৈরি হচ্ছে, সরি, নিষ্ক্রিয় মানে নিজে থেকে তৈরি করছে না, আর সক্রিয় মানে নিজে থেকে তৈরি করছে। যেমন এর উদাহরণ কি, মাতৃদেহ থেকে প্রাপ্ত ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি আইজিজি। আমরা জানি যে 5 রকমের অ্যান্টিবডি রয়েছে, তার মধ্যে আইজিজি যেটা, সেটা কিন্তু প্লাসেন্টা অতিক্রম করে মায়ের দেহ থেকে সন্তানের দেহে অর্থাৎ ভ্রূণের দেহে প্রবেশ করতে পারে। তো আইজিজি কিন্তু পাওয়ার জন্য সেই ভ্রূণটাকে পরিশ্রম করতে হলো না, সক্রিয়ভাবে তাকে কোনো কাজ করতে হলো না, সে অটোমেটিক্যালি মায়ের দেহ থেকে পেয়ে গেল। তো এটা নিষ্ক্রিয় বলা চলে সেই জন্য, এবং এটা প্রাকৃতিক পদ্ধতিতেই পাচ্ছে, তার জন্য এই যে ভাগটা, এটাকে আমরা বলছি নিষ্ক্রিয় এবং প্রাকৃতিক। মাতৃদেহ থেকে আইজিজি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, এটা অর্জিত হচ্ছে মায়ের দেহ থেকে, তার জন্য এটা অর্জিত অনাক্রমতার মধ্যে পড়ছে। এটা আমরা অর্জিত করছি, মায়ের দেহ থেকে পাচ্ছি, তাই অর্জন করা, মায়ের কাছ থেকে নেওয়া। অন্যদিকে কৃত্রিমভাবে যদি আমরা দেখি, কৃত্রিমভাবেও ঠিক এই টিকাকরণের মতনই প্রসেসটা হবে, কিন্তু এটা সরাসরি কোনো ভাইরাস ব্যাকটেরিয়াকে আমাদের শরীরে প্রবেশ করানোর মাধ্যমে না, সেই ভাইরাস ব্যাকটেরিয়াকে অন্য কোনো জীবের মধ্যে প্রবেশ করানো হয়। ধরো সাপে কামড়ালে যে আমরা যে অ্যান্টিভেনমটা নিই, সেই অ্যান্টিভেনমটা কিন্তু এক ধরনের অর্জিত অনাক্রমতার মধ্যে পড়ে, এবং সেটা নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। কারণ কি, সাপের বিষকে, বিভিন্ন ধরনের সাপ যে ভেনোমাস স্নেকগুলো হয়, তাদের বিষগুলোকে কালেক্ট করে নিয়ে পার্টিকুলার ডোজে ঘোড়ার দেহে প্রথমে প্রবেশ করা হয়। ঘোড়া হাইপার ইমিউন হয়, তার জন্য সেই বিষগুলোকেও সহ্য করে নেয় এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডিগুলো আমরা তখন ঘোড়ার ব্লাড থেকে কালেক্ট করি, ব্লাড সিরামের মধ্যে থেকে কালেক্ট করি, সেই সিরামটাকেই তখন অ্যান্টিভেনম হিসেবে মানুষের দেহে প্রবেশ করানো হয়। তো তার ফলে আমাদের শরীরে অ্যান্টিবডি যেমন তৈরি হয়, তেমনি আমাদের শরীর ইমিউন হয়।
এবং সেই বিষকে আমাদের সেই সাপের বিষকে সেটাকে ধ্বংস করে দিতে পারে। তো এই যে ব্যাপারটা এইভাবে যে তৈরি হলো, এটাও কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। তাহলে কি দেখলাম আমরা? নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা একটা উদাহরণ হচ্ছে অ্যান্টিভেনম, যেটা কিনা সাপের বিষ থেকে আমাদেরকে বাঁচতে, সুরক্ষা প্রদান করতে সাহায্য করে। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল ইমিউনিটি ব্যাপারটা, সহজাত অনাক্রম্যতা, অর্জিত অনাক্রম্যতা। সহজাত অনাক্রম্যতার ভাগগুলো বা সহজাত অনাক্রম্যতা কিভাবে আমাদের শরীরে গড়ে ওঠে? বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা দুভাবে হতে পারে, একটা ভৌত আর একটা শারীরবৃত্তীয়। ভৌত আমাদের বাইরে থেকে যে অংশগুলো দেখতে পাচ্ছি, দেহত্বক, রোগ, মিউকাস পর্দা। শারীরবৃত্তীয় শরীরের মধ্যে প্রবেশ করে যাওয়ার ফলে ঘর্ম, অম্লত্ব, সেরুমেন মানে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্সগুলো। অন্যদিকে শরীরের ভিতরে বা অভ্যন্তরীণ অবস্থায় যখন শরীরের ভিতরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে যায়, তখন কারা কারা মুখ্য ভূমিকা পালন করে? শ্বেতরক্তকণিকা। আমরা জানি শ্বেতরক্তকণিকাগুলো বিভিন্ন ধরনের হয়, দানাদার, দানাবিহীন। তারা বিভিন্নভাবে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এরা প্রত্যেকেই আমাদের ইমিউনিটি প্রদানে মুখ্য ভূমিকা পালন করে। ম্যাক্রোফাজ সেল, মডিফাইড মনোসাইট, প্রদাহ সৃষ্টি হলে বডি টেম্পারেচার ইনক্রিজ হয়ে যায়। ইন্টারফেরন ভাইরাসের দেহ থেকেই খরিত হয় এবং ভাইরাসের রেপ্লিকেশনকে প্রিভেন্ট করে। কমপ্লিমেন্ট তন্ত্র, তারা অ্যান্টিবডিগুলোকে অ্যাক্টিভ করে ভাইরাসের দেহকে সোলেন করে দেয়, ফুলিয়ে দেয় এবং সেটাকে ফেটে যেতে সাহায্য করে। অন্যদিকে আমরা অর্জিত অনাক্রম্যতা দেখলাম, কার্যের ভিত্তিতে দু রকমের হয়, কোষভিত্তিক এবং রসনির্ভর। আর এমনি যদি গঠনগত ভিত্তিতে দেখি তাহলে দু রকমের হয়, সক্রিয় এবং নিষ্ক্রিয়। দুটো কিন্তু আলাদা নয়, 4 ভাগে ভাগ করতে পারি আমরা, এভাবে বলবো না। অর্জিত অনাক্রম্যতা দুভাগেই ভাগ হয়, একটা সক্রিয়, একটা নিষ্ক্রিয়। তো সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রম্যতাগুলো প্রদান করতে যে মেকানিজমটা, ভেতরের যে মেকানিজম, যে ফাংশন, যেভাবে গঠিত হয়, সেটা হচ্ছে এই কোষভিত্তিক এবং রসভিত্তিক অনাক্রম্যতা। কোষভিত্তিক অনাক্রম্যতার মাধ্যমে যারা হেল্প করে তারা হচ্ছে টি লিম্ফোসাইট সেল। টি লিম্ফোসাইট সেল বিভিন্ন ধরনের হয়, আমরা দেখলাম হেল্পার টি লিম্ফোসাইট সেল, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট সেল এবং সাপ্রেসার টি লিম্ফোসাইট সেল। হেল্পার টি সেল সাইটোটক্সিক টি সেলকে সাহায্য করে লিম্ফোকাইন ক্ষরণে এবং লিম্ফোকাইন ক্ষরণের মাধ্যমে তারা ভাইরাস বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অন্যদিকে বি লিম্ফোসাইট সেল, তার গায়ে যে অ্যান্টিবডি থাকে, তারা অ্যান্টিজেনের সাথে প্রথমে বাইন্ড করে এবং তারা মডিফাইড হয় এবং এই মডিফিকেশনে আবার টি হেল্পার সেল কিন্তু এদেরকে সাহায্য করে। এটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম। তারপর সেই মডিফাইড বি লিম্ফোসাইট সেল প্লাজমা সেলে কনভার্ট হয়। সেই প্লাজমা সেল তখন আরও বেশি পরিমাণে, প্রচুর পরিমাণে অ্যান্টিবডিগুলো তৈরি করে, IgM, IgG এরা তৈরি করে এবং এরা তখন থেকে যায়। যতটা পরিমাণ দরকার ছিল অ্যান্টিজেন যদি প্রচুর পরিমাণে থাকে, তাহলে পরে এরা ইনভলভ হবে। অ্যান্টিজেন যদি না থাকে, তাহলে এই অ্যান্টিবডিগুলো কিন্তু থেকে যাবে ফর ফার্দার অর ফিউচার ইউজ, যেটাকে আমরা তখন বলছি মেমোরি বি সেল। ওকে, তাহলে এইটাকে আমরা যখন বি লিম্ফোসাইট সেলের মাধ্যমে হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি রসনির্ভর, আর টি লিম্ফোসাইট সেলের মাধ্যমে হলে তাকে বলছি আমরা কোষভিত্তিক বা কোষ নির্ভর ইমিউনিটি। ওকে, তো এই হয়ে গেল আমাদের আজকের পড়া। এর পরের ভিডিওতে আমরা যে ইমিউনিটি চ্যাপ্টার থেকে বিভিন্ন রোগগুলো রয়েছে, সেই রোগগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যাতে করে আরও বেশি করে ভিডিও আমি তোমাদের জন্য প্রোভাইড করতে পারি। ধন্যবাদ।